আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায় থেকে নুইং আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা সম্পর্কে জানা। এই অধ্যায়ের 9.5 লেসনের কলাম এ এবং কলাম বিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেওয়া আছে কলাম এ ওয়ার্ডস অর ফ্রেসেস, অর্থাৎ কলাম এ তে শব্দ অথবা শব্দগুচ্ছগুলো, কলাম বি তে দেওয়া আছে মিনিং অর্থাৎ অর্থ, এবং আমাদের কলাম সি তে 3 নাম্বার কলামে আমাদের দেওয়া আছে মিনিং ইন দা টেক্সট, অর্থাৎ টেক্সটে ব্যবহৃত যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা আমাদের দেওয়া আছে। তো এখানে আমাদের তিনজন মহিষী নারী সম্পর্কে বলা আছে। প্রথমটা দেওয়া আছে মেরি কুরি, তারপরে দেওয়া আছে হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, তারপরে আমাদের দেওয়া আছে জাহানারা ইমাম। অর্থাৎ এখানে আমাদের তিনজন মহিষী নারী, এই তিনজন মহিষী নারী সম্পর্কে আমাদের এই কলামগুলো দেওয়া আছে। আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কলাম এর সাথে কলাম বি এর মিল করতে হবে, এবং এই যে মিনিংটা এখানে যে অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ টেক্সটে যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। সো আমি সরাসরি চলে যাচ্ছি উত্তরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কলাম এ এবং এখানে কলাম বি এবং এখানে হচ্ছে মিনিং অফ দ্য টেক্সট। তো প্রথমে দেওয়া আছে হচ্ছে মেরি কুরি সম্পর্কে। তো 1 নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাতে। তো হ্যান্ড ইন হ্যান্ড, এই হাতে হাতে এই শব্দের সাথে কলাম বি তে আমাদের মিল হচ্ছে ক্লোজলি কানেক্টেড, অর্থাৎ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। অর্থাৎ হ্যান্ড ইন হ্যান্ডের সাথে কলাম বি এর সাথে মিলে হচ্ছে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, এবং এটা মিনিং টেক্সটে দেওয়া আছে হচ্ছে মেরি অ্যান্ড পিয়েরে কুরি, মেরি এবং পিয়েরে কুরি আর ক্লোজলি কানেক্টেড, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বাই ফ্যামিলি, পরিবারের দ্বারা। দে ডিড রিসার্চ, তারা গবেষণা করেছে, টুগেদার, একত্রে, অ্যান্ড লাভড ইচ আদার, এবং একে অপরকে ভালোবেসেছে। এই হ্যান্ড ইন হ্যান্ড এই অর্থটি আমাদের টেক্সটে এভাবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থ আমাদের কলাম বিতে মিলে হচ্ছে সামথিং, কোনো কিছু, দ্যাট রিলিজ রেডিয়েশন, অর্থাৎ যেখান থেকে তেজস্ক্রিয় পদার্থ বের হচ্ছে সেটাই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এবং এই অর্থটি আমরা টেক্সটে যেভাবে পাই সেটা হচ্ছে মেরি কুরি অ্যান্ড হার হাজব্যান্ড, মেরি কুরি এবং তার স্বামী পিয়েরে জয়েন্টলি, যৌথভাবে, ডিড রিসার্চ, গবেষণা করেছে, অন ম্যাটেরিয়ালস, একটি পদার্থের উপর, দ্যাট রিলিজ রেডিয়েশন, যেটা থেকে তেজস্ক্রিয় পদার্থ বের হতো বা তেজস্ক্রিয় পদার্থ নির্গত হতো। তো 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইনকমপ্লিট রিসার্চ, অর্থাৎ অসম্পূর্ণ গবেষণা। সো কলাম এ এবং কলাম বি এর সাথে এটা মিলে হচ্ছে অ্যান এক্সপেরিমেন্ট, একটি পরীক্ষা, দ্যাট ইজ নট ফিনিশড, অর্থাৎ একটি পরীক্ষা যেটা শেষ হয়নি, সেটাই হচ্ছে ইনকমপ্লিট রিসার্চ। এবং এটা আমরা টেক্সটে যেভাবে পাই সেটা হচ্ছে মেরি কুরি ফিনিশড হার হাজব্যান্ডস এক্সপেরিমেন্ট, অর্থাৎ মেরি কুরি সম্পূর্ণ করেছে তার স্বামীর পরীক্ষাটি, যেটি হি কুড নট ফিনিশ, যা সে শেষ করতে পারেনি, অ্যাজ হি ডাইড ইন এ রোড অ্যাক্সিডেন্ট, যেহেতু সে রাস্তার দুর্ঘটনায় মারা গিয়েছিল, এই জন্য সে শেষ করতে পারেনি, এবং মেরি কুরি সেই অসম্পূর্ণ কাজটি শেষ করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি র্যাপিড স্টাডিজ, অর্থাৎ হচ্ছে দীর্ঘ গবেষণা। তো এখানে বলা আছে ইন্টেন্সিভ, ব্যাপক, অথবা হিউজ, ব্যাপক, রিসার্চ মানে হচ্ছে গবেষণা, তাহলে হচ্ছে ব্যাপক গবেষণা। তো এখানে আমরা টেক্সটে যে অর্থে পাই সেটা হচ্ছে শি ডিড ইন্টেন্সিভ রিসার্চ, সে ব্যাপক গবেষণা করেছিল, ইভেন, এমনকি, আফটার লসিং হার হাজব্যান্ড, তার স্বামীকে হারিয়েও, অর্থাৎ মেরি কুরি তার স্বামীকে হারানোর পরও সে ব্যাপক গবেষণা চালিয়ে গিয়েছে। এবং সর্বশেষ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে রেডিয়াম রেডিয়েশন, অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণ। দ্য এনার্জি, একটি শক্তি, কামস ফ্রম রেডিয়াম, যেটি একটি রেডিয়াম থেকে, তেজস্ক্রিয় পদার্থ, একটি কেমিক্যাল থেকে আসে, সেটাই হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণ। আর এটা আমরা টেক্সটে যেভাবে পাই, দ্য এনার্জি, শক্তি, কামস ফ্রম রেডিয়াম, একটি রেডিয়াম থেকে আসে, কস্ট হার ডেথ, যে কারণে তার মৃত্যু ঘটেছে। এই ছিল হচ্ছে মেরি কুরি সম্পর্কে আমাদের কলাম এ এবং কলাম বি। এখন আমরা দেখব
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সম্পর্কে কলাম এ এবং কলাম বি আমাদের যেভাবে টেক্সটে ব্যবহার করা হয় সেগুলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক সেলফলেসলি, অর্থাৎ হচ্ছে নিঃস্বার্থভাবে কাজ করা। সো কলাম বি তে আমাদের এটা মিলে হচ্ছে সামওয়ান, কেউ, হু ওয়ার্ক যে কাজ করে, ফর আদার পিপল অন্য লোকের জন্য, নট ফর হিমসেলফ অর হারসেলফ যে নিজের জন্য করে না, অন্য কারোর জন্য কাজ করে, সেটাই হচ্ছে নিঃস্বার্থভাবে কাজ করা। সো কলামের সাথে আমাদের মিলে হচ্ছে এটি। তো এখানে আমরা টেক্সটে যেভাবে পাই, বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়ার্ক, বেগম ফজিলাতুন্নেসা মুজিব কাজ করেছে হার হোল লাইফ তার সমস্ত জীবনব্যাপী, ফর আদার্স অন্যদের জন্য। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মাস্টারফুলি হ্যান্ডলেড, অর্থাৎ দক্ষতার সাথে পরিচালনা করা। সো এটা কলাম বি এর সাথে মিলে হচ্ছে এক্সপার্ট দক্ষ, টু ডু ওয়ার্ক কাজ করতে দক্ষ, উইথ গ্রেট কনফিডেন্স যে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দক্ষতার সাথে কাজ করে, সেটাই হচ্ছে দক্ষতার সাথে কোনো কিছু পরিচালনা করা। আমরা টেক্সটে এটা যেভাবে পাই, শি ম্যানেজড হার হাউসহোল্ড সে তার গৃহস্থলী কার্যক্রম পরিচালনা করেছে, অ্যান্ড এবং হার হাজব্যান্ডস পলিটিক্যাল এবং তার স্বামীর রাজনৈতিক লাইফ এক্সপার্টলি, অর্থাৎ তার স্বামীর রাজনৈতিক জীবন দক্ষতার সাথে পরিচালনা করেছে। তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কনভেইং, অর্থাৎ হচ্ছে কোনো কিছু পৌঁছে দেওয়া বা প্রদান করা। সো এটার সাথে কলাম বি তে আমাদের মিলে টু মেক আদার্স নোন, ক্যারি মেসেজ, অর্থাৎ অন্য কাউকে কোনো কিছু জানানো অথবা ক্যারি মেসেজ অথবা তথ্য বহন করা বা প্রদান করা। তো এটা টেক্সটে যেভাবে ব্যবহার করা হয়েছে, শি লেট আদার্স নোন সে অন্য লোককে জানাতো বা পৌঁছে দিত, হোয়াট বঙ্গবন্ধু ওয়ান্টেড দেম টু ডু, অর্থাৎ বঙ্গবন্ধু তাদের দিয়ে যা করাতে চেয়েছে বা তাদের যা করতে বলেছে সেই কথাগুলো সেই কাজগুলোই বেগম ফজিলাতুন্নেসা মুজিব পৌঁছে দিতেন, অতএব সে এখানে কনভেইং দায়িত্বটা পালন করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যাস আপ রিচিং, অর্থাৎ হচ্ছে গণ অভ্যুত্থান। সো এখানে কলাম বি এর সাথে আমাদের যে বিষয়টা মিলে সেটা হচ্ছে এ ডেমোক্রেটিক পলিটিক্যাল মুভমেন্ট, একটি গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন ইন ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানে, নাও বাংলাদেশ যেটা বর্তমান বাংলাদেশ নামে পরিচিত, মানে আমাদের এই দেশটি 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই কথাটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং টেক্সটে আমরা এটা যেভাবে পাই সেটা হচ্ছে দ্য ম্যাস আপরেসিং অফ 1969 1969 সালে গণ অভ্যুত্থান ওয়াজ ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্টস, একটি সারা জীবনের একটি ঘটনা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রং উইলড, অর্থাৎ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় সংকল্প। এখানে বলছে ডিটারমাইন টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য দৃঢ় সংকল্প করা। ডিটারমাইন শব্দের অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প, টু ডু সামথিং কোনো কিছু করার জন্য দৃঢ় সংকল্প করা বা প্রতিজ্ঞা করা। সো টেক্সটে আমরা এটা যেভাবে পাই, শি ওয়াজ ডিটারমাইন্ড সে দৃঢ় সংকল্প করেছিল, টু স্টে অবস্থান করবে, অন হার হাজব্যান্ড সাইড অর্থাৎ তার স্বামীর পাশে, সে তার স্বামীর পাশে অবস্থান করবে, এই বিষয়ে সে দৃঢ় সংকল্প গ্রহণ করেছিল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এ রিয়েল গেরিলা, একজন সত্যিকারের গেরিলা। সো এটা কলাম এ এবং এটা কলাম বি এর সাথে মিলে হচ্ছে সামওয়ান কেউ একজন, হু ফাইটস যে যুদ্ধ করে, এজ পার্ট অফ অ্যান আনঅফিসিয়াল আর্মি আনঅফিসিয়াল আর্মিদের সাথে যারা যুদ্ধ করে, ইউজুয়ালি সাধারণত এগেনস্ট অ্যান অফিসিয়াল আর্মি, তারা অফিসিয়াল অফিসিয়াল আর্মিদের বিরুদ্ধে সাধারণত যুদ্ধ করে, তারাই হচ্ছে রিয়েল গেরিলা। সো এটা আমাদের টেক্সটে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শি ওয়াজ অ্যান আনঅফিসিয়াল ফাইটার, সে ছিল একজন আনঅফিসিয়াল ফাইটার অফ আওয়ার লিবারেশন আর্মি, অর্থাৎ আমাদের স্বাধীনতা যুদ্ধে যে আর্মিরা ছিল তারা বিভিন্ন জন বিভিন্নভাবে যুদ্ধ করেছে, কেউ সরাসরি বন্দুক দিয়ে গুলি যুদ্ধ করেছে, আবার কেউ তথ্য দিয়ে যুদ্ধ করেছে, যারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে তারাও একরকম দেশের জন্য যুদ্ধ করেছে বা দেশের যুদ্ধে অবদান রেখেছে, তারাও হচ্ছে আমাদের দেশের যোদ্ধা। সো এখানে রিয়েল গেরিলা বলতে বোঝানো হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব শেখ মুজিবুরের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে এসে উনি মুক্তিযোদ্ধাদের এবং অন্যান্য কর্মীদের নেতাদেরকে প্রদান করতেন। এই কাজগুলো পাকিস্তানি সেনাবাহিনীদের চোখ আড়াল করে তাকে প্রদান করতে হয়েছে, এই জন্য তিনি গেরিলা নামে পরিচিত বা তাকে গেরিলা উপাধি দেওয়া হয়েছে। এবং
সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট ঢাকা সিটি, অর্থাৎ বিশিষ্ট শব্দের অর্থ হচ্ছে ঘেরাও করা, আর ঢাকা সিটি মানে ঢাকা সিটির ভেতরে ঘেরাও করা। তো এখানে বলা আছে সারাউন্ডেড বাই আর্মড ফোর্স টু ক্যাপচার ইট, অর্থাৎ চারদিকে সেনাবাহিনী দ্বারা ঘেরাও করা বা আটকে রাখা, এটা দ্বারাই বোঝানো হয়েছে বিশিষ্ট ঢাকা সিটি, ঢাকা সিটির বিরুদ্ধে ঢাকা সিটির মধ্যে আবদ্ধ করা। সো এটা টেক্সটে আমরা যেভাবে পাই সেটা হচ্ছে দ্য জয়েন্ট ফোর্স অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, যৌথভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া সারাউন্ডেড ঢাকা, ঢাকা সিটিকে চারদিকে ঘেরাও করে ফেলেছিল। এটাই ছিল হচ্ছে আমাদের টেক্সটে ব্যবহৃত শব্দ। এই পর্যায়ে আমরা দেখব হচ্ছে জাহানারা ইমাম সম্পর্কে। তো জাহানারা ইমামে কলাম এতে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার আইডেন্টিটি, অন্য আরেকটি পরিচয়। তো এটার সাথে কলাম বিতে আমাদের মিলে অ্যানাদার কোয়ালিটি অফ সামওয়ান, অর্থাৎ কোনো একজনের অন্যান্য আরো গুণাবলী। আমরা এটি টেক্সটে যেভাবে পাই সেটা হচ্ছে শি ওয়াজ এ হিউম্যানিটেরিয়ান, অর্থাৎ সে ছিলেন একজন মানবতাবাদী। অর্থাৎ এখানে বলা হয়েছে জাহানারা ইমাম একজন হচ্ছে মানবতাবাদী, তার অনেকগুলো গুণাবলী রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি গিভ আপ মানে হচ্ছে আত্মসমর্পণ করা, টু স্যালেন্ডার আত্মসমর্পণ করা। সো এটা টেক্সটে আমরা যেভাবে পাই শি নেভার স্যালেন্ডার, সে কখনোই আত্মসমর্পণ করেনি, টু ইনজাস্টিস অন্যায়ের কাছে সে কখনোই আত্মসমর্পণ করেনি। তারপর আমরা দেখতে পাচ্ছি স্ল্যাটার হাউস অর্থাৎ বদ্ধ ভূমি, একটা আবদ্ধ একটা জায়গা। অর্থাৎ এখানে আমরা কলাম বিতে পাচ্ছি এ প্লেস একটি জায়গা, হোয়ার অ্যানিমালস যেখানে প্রাণীরা আর কিল্ড হত্যা করা হয়, ফর দেয়ার মিট তাদের মাংসের জন্য। অর্থাৎ একটা এমন একটা জায়গা যেখানে প্রাণীদেরকে হত্যা করা হয় তাদের মাংসের জন্য, আবদ্ধ জায়গা, সেটাই হচ্ছে বদ্ধভূমি। তো এটা আমরা টেক্সটে যেভাবে পাই ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযুদ্ধের সময় স্ল্যাটার হাউস অফ রায়ের বাজার, রায়ের বাজারের বদ্ধভূমি ওয়াজ ইউজড বাই দ্য পাকিস্তানি ইলিট ফোর্স টু কিল্ড আওয়ার পিপল, পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশের মানুষকে হত্যা করার জন্য এই জমিকে ব্যবহার করতেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সিক্স জাস্টিস অর্থাৎ হচ্ছে ন্যায় অনুসন্ধান করা, টু ওয়ান চাওয়া, পারসিউ হোয়াট ইজ রাইট অ্যান্ড জাস্ট, যেটা হচ্ছে অধিকার এবং যেটা হচ্ছে ন্যায় সেটাই হচ্ছে চাওয়া, সেটাই হচ্ছে সত্য অনুসন্ধান করা, ন্যায় অনুসন্ধান করা। সো এটা টেক্সটে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা হলো শি নেভার স্টপ, সে কখনোই থামেনি, হার কোয়েস্ট তার হচ্ছে তৃষ্ণা, টু সিক জাস্টিস অর্থাৎ ন্যায়ের অনুসন্ধানের যে তার তৃষ্ণা বা চেষ্টা সে কখনোই সেটা থামিয়ে দেয়নি। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি ইলিট অর্থাৎ পাকিস্তানি মিত্র। এখানে পাকিস্তানি মিত্রের সাথে কলাম বিতে আমাদের মিলে হচ্ছে পিপল, লোকজন, অথবা অর্গানাইজেশন অথবা সংস্থাগুলো ওয়ার্কড ফর পাকিস্তান, যারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে, পাকিস্তানের জন্য কাজ করেছে, তাদেরকেই পাকিস্তানি মিত্র বলা হয়েছে। তো টেক্সটে এটা যেভাবে ব্যবহার করা হয়েছে সে ইনশিওরড দ্যাট, সে নিশ্চিত করেছে যে জাস্টিস ন্যায় রিচড দ্য পাকিস্তানি ইলিস্ট হু কমিটেড ওয়ার ক্রাইম, অর্থাৎ তিনি নিশ্চিত করেছেন অর্থাৎ ন্যায়কে যে পাকিস্তানি মিত্র বাহিনী যারা আমাদের যুদ্ধের সময় অপরাধ করেছে বা যুদ্ধ অপরাধ করেছে তাদের ন্যায় বিচার করার জন্য তিনি এই বিষয়টাকে নিশ্চিত করেছেন। এই ছিল হচ্ছে আমাদের কলাম বি এবং টেস্টে ব্যবহৃত বাক্যগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, পরবর্তী ভিডিওর জন্য লাইক করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।